সংসার জীবনে ধৈর্য শুধু একটি গুণ নয়, এটি সম্পর্ক টিকিয়ে রাখার অন্যতম ভিত্তি। প্রতিটি সম্পর্ক সময়ের সঙ্গেই বদলায়। ধৈর্য সেই পরিবর্তনকে গ্রহণ করার শক্তি দেয়। রাগের মুহূর্তে বলা একটি বাক্য একটি একযুগের সম্পর্ককেও নষ্ট করতে পারে, কিন্তু ধৈর্যের একটি মুহূর্ত সেই সম্পর্ককে আবার বাঁচিয়েও রাখতে পারে। জীবনে যে ব্যক্তি ধৈর্য ধরে সে কখনোই দুর্বল নয়। ধৈর্য নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার শক্তির প্রকাশ। সুখী সংসার বড় বড় সাফল্যে নয়, বরং ছোট ছোট বোঝাপড়া ও ধৈর্যের উপর দাঁড়িয়ে থাকে। মানুষ যেমনি নিখুঁত নয়, তেমনি কিন্তু নিখুঁত সংসারও নেই। ক্ষমা ও ধৈর্য একসঙ্গে চললে সেই সম্পর্ক ধীরস্থায়ী হয়। সংসারে ভালোবাসা অনুভূতি দিয়ে শুরু হলেও টিকে থাকে সম্মান, দায়িত্ববোধ ও ধৈর্যের মাধ্যমে। ধৈর্য মানে নিজের আত্মসম্মানকে হারিয়ে ফেলা নয়, বরং সম্মান বজায় রেখে পরিস্থিতি সামলানো। সংসার জীবনের ধৈর্য হচ্ছে সেই সেতু যা ভুল বুঝাবুঝির দুই তীরকে আবার এক করতে পারে। যেখানে ধৈর্য আছে সেখানে সম্পর্ক ভাঙার আগে সমাধানের পথ খুঁজে পাওয়ার সুযোগও থাকে। সংসারের সবচেয়ে বড় শক্তি হলো ভালোবাসা, আর সেই ভালোবাসার সবচেয়ে বড় রক্ষা কবচ হচ্ছে ধৈর্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বিকেল থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত একজন ব্যস্ত গৃহিণী মায়ের সংসারের যে কাজগুলো করতে হয় প্রতিদিন নিয়ম করে, আজকে সেই সবকিছুই আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। সেই সঙ্গে আপনাদেরকে কিছু টিপসও দিব। আজকের ভিডিওটি প্রতিটি গৃহিণীর দেখা প্রয়োজন। আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে সংসারের আয় বরকত বাড়ানো যায়, তার সঙ্গে কিভাবে সংসারটাকে সময়ের মধ্যে গুছিয়ে পরিপাটি রাখা যায়। মানে প্রতিটা গৃহিণীর জন্য আজকের ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে আমি আশা করছি। আমার বাসায় ছোট্ট একটা বাগান আছে, বারান্দা বাগান। তো বারান্দা বাগানের গাছগুলো অনেকদিন যাবতীয় চিন্তা করছিলাম যে সার দিতে হবে, মাটি দিতে হবে। অনেক কমে গেছে মাটি। তো গ্রাম থেকে আসার সময় আমি কিছু সার নিয়ে আসছি, সার বলতে গরুর গোবর আর কি, শুকিয়ে নিয়ে আসছি। আর কিছু মাটি নিয়ে এসেছি। আমার মেহেন্দি গাছটাকেও বসাতে হবে নতুন একটা বড় বালতিতে বা টবে। তো আমি গ্রাম থেকে একটা রঙের বালতি নিয়ে এসেছি। তো আজকে বসলাম যে এই কাজগুলো করে ফেলি। আসলে কাজ করলে করা হয়ে যায়, না হলে দেখা যায় কাজগুলো ধরবো ধরবো করে আর করা হয় না। যেই গাছগুলোকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, যেই গাছগুলোকে আমি এক্সট্রা করে একটু যত্ন করি, সেই গাছগুলো কেন জানি আমাকে খুশি করে না, টিকে না। আর যে গাছগুলোকে একটু মানে ফেলে চেলে রাখি বা অযত্নে অবহেলায় রাখি, সেই গাছগুলো মাশাআল্লাহ আমাকে অনেক বেশি খুশি করে। এটা গাছ হোক আর মানুষ হোক। তো যাই হোক, আমি এখানে মরিচ গাছটাকে একটু প্রিপেয়ার করছি, মানে মাটিগুলো খুঁচিয়ে উঠিয়ে কিছু মাটি আর গোবর সার দিয়েছি। আমি গাছের তেমন করে যত্ন করতে পারি না, গাছে কিভাবে কি দিতে হয় সেই বিষয়ে আমার কোনো রকম ধারণা নেই। তো মাঝে মধ্যে 2-4টা ভিডিও সামনে আসলে তখন আর কি দেখি যে কিভাবে কি করতে হয়, কিভাবে গাছের পরিচর্যা করতে হয়। আমার মতো মেয়ে যে আমি গাছের প্রতি এতটা নেশা হয়ে যাবে, গাছকে আমি এত ভালোবাসবো, আবার গাছের জন্য আমি গোবরও ধরছি, এটা আসলে মানে আমার মাঝে মাঝে বিশ্বাসই হয় না। তারপর আবার মনে হয় মানুষ অভ্যাসের দাস, আর যেই মানুষ যাকে ভালোবাসবে বা যেই জিনিসটাকে ভালোবাসবে সেই জিনিসটার জন্য মানুষ সবই করতে পারবে। তো আমি তাই করছি আর কি। আজকে গোবর হাতে নেড়ে চেড়ে মাটিগুলো আবার সুন্দর করে ঝরঝরে করে কিছু গাছ আমি আবার নতুন করে টবে বসাচ্ছি, যেগুলো পানিতে ছিল। মানি প্ল্যান্টের এই টবটা থেকে আমি মাশাআল্লাহ অনেকবার নতুন করে কাটিং করে বসিয়েছি নতুন নতুন টবে। আজকে আবার নতুন করে কিছু কাটিং করে এগুলোকে আমি টবে বসাবো আর কি। তো মাঝে মাঝে এই কাজগুলো করলে আমার মনটা অনেক বেশি শান্ত হয়ে যায়, অনেক বেশি ভালো লাগে। সিরামিক্সের টবে গাছ রাখতে আমার অনেক বেশি ভালো লাগে। তো বাসায় 2টা বাটি ছিল, বাটি বলবো না কি বলবো জানি না, এই 2টা ছিল, এগুলো একটু নষ্টই ছিল। তো এগুলাতেই আবার নতুন করে মানি প্ল্যান্ট আমি বসাচ্ছি।
কি করব, এত জিনিস মাশাল্লাহ আছে, তো যেগুলো দরকার লাগে না সেইগুলোতেই আর কি বসাচ্ছি। যেমন এই বাটিটা আমার প্রয়োজন হয় না, দেখতে অনেক ভালো লাগে, আমার কাছে মনে হচ্ছিল এটার মধ্যে গাছ বসালে হয়তো দেখতে অনেক সুন্দর লাগবে, সেই জন্যই আর কি বসাচ্ছি। আমি একটা জিনিস খুব ভালো করে উপলব্ধি করতে পেরেছি, মানুষের থেকে গাছ আমাকে অনেক বেশি খুশি করে। মানুষের সঙ্গে আমি মিশে দেখেছি, মানুষরা দিন শেষে আমাকে অনেক কষ্ট দেয়। মানুষের থেকে দূরে থেকে আমি বুঝতে পারছি যে মানুষ যে কতটা ভয়ঙ্কর হয়। যে ভালোবাসাটা মানুষকে দিতাম এটা এখন গাছকে দিই, গাছকে অনেক সময় দেই। যখন মন খারাপ থাকে তখন গাছের কাছে গিয়ে গাছের যত্ন নিই, গাছগুলোকে দেখলেও আমার মনটা ভালো হয়ে যায়। এই বারান্দা বাগানের যত গাছ আছে সবগুলো আমার যত্নে হচ্ছে, বা আমি নিজে এগুলোকে অনেক বেশি যত্ন করি। আর আমার কেন জানি এখন মানুষকে প্রচন্ড ভয় হয়, মানুষের থেকে দূরে থাকতে পছন্দ করি। আমার মনে হয় যে সময়টা মানুষের পেছনে ব্যয় করব মানুষের মন রক্ষা করার জন্য, সেই সময়টা আমি গাছের পেছনে খরচ করব। গাছ হোক, পাখি হোক, মাছ হোক, যেটাই হোক, আমার মনে হয় এই জিনিসগুলোই আমাকে সবচেয়ে বেশি শান্তি দেয়, আনন্দ দেয়, আমার মনটাকে ভালো রাখে। যারা মানুষকে ভয় পান, একা থাকতে পছন্দ করেন, একাকিত্ব কাটাতে আপনারা কিছু গাছ রাখতে পারেন, গাছের যত্ন নিতে পারেন। যখন আপনি একাকিত্ব কাটানোর জন্য গাছ রাখবেন, গাছের পরিচর্যা করবেন, দেখবেন আপনার সময়গুলো চলে যাবে নিমিষে, আপনি বুঝতেই পারবেন না কিভাবে দিন রাত পার হয়। নিজেকে ব্যস্ত রাখার জন্য আর কি গাছ রাখতে পারেন। আজকে বাসায় বিরিয়ানি রান্না করব, দোকানের স্টাফদের একটু ভালো মন্দ খাওয়াতে হবে, ওরা ডিমান্ড করেছে। আর আমার বাচ্চারা মাছটা পছন্দ করে, বড় মাছ হলে, ছোট মাছ ওরা খেতে চায় না, ওরা বেশি মাংসই পছন্দ করে। মাংসগুলো রেগুলার সাইজের ছিল, এখন আমি ছোট ছোট করে কাটিং করে নিয়েছি, যেহেতু বিরিয়ানি রান্না করব। একদল মানুষ এসে বলবে এখানে আবার চপিং বোর্ড ছুরি দিয়ে কাটতে হয় নাকি? আমার কাটতে হয়, আমি বসে কাটতে পারি না, আমার অনেক বেশি সমস্যা হয়, সেই জন্য আমি দাঁড়িয়েই সব কাজকর্ম করি। ইদানিং আমাদের বাসায় অনেক বেশি গ্যাসের সমস্যা হচ্ছে, গ্যাসে একদমই রান্না করতে পারছি না, এখন একমাত্র কারেন্টের চুলাই ভরসা। আর আমার তো কারেন্টের চুলায় রান্না করার কোনো অভিজ্ঞতা নেই, এই প্রথমই করছি। তো দেখা যায় কি একটার পর একটা বসাতে হয়, সেই ক্ষেত্রে রান্নাটা অনেক দেরি হয়। যে রান্নাটা 1 ঘন্টায় শেষ করতে পারতাম এখন আমার 2 থেকে 3 ঘন্টা লেগে যায়। আর কারেন্টের চুলায় রান্না করে কেন জানি আমার পোষায় না, কেন জানি আমার কাছে ভালো লাগে না। তো কিছু করার নেই, আসলে এত মানুষের খাবারের আয়োজন আমার করতে হয় সব সময়, তো একটু কষ্ট করে ম্যানেজ করতে হয়। তো এখানে বিরিয়ানি রান্না করার জন্য আমি মশলাটা আগে কষিয়ে নিচ্ছি। আজকে আমি এখানে 4 কেজির মতো বিরিয়ানি করব আর কি, 2 কেজি হবে মাংস আর 2 কেজি পোলাওর চাল, মোট 4 কেজি। সেজন্য আমি 2টা বিরিয়ানির মশলা দিচ্ছি আর কি, এখন একটা দিব, তারপর আবার পোলাও রান্না করার সময় আরেকটা দিব। যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আজকে চ্যানেলটি ভিজিট করছেন, ভিডিওটি প্রথম দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের সঙ্গেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দিবেন, তাহলে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন। একজন গৃহিণী মা কখনোই এক কাজ নিয়ে বসে থাকতে পারে না, এক কাজের পাশে তাকে আরো 2-3টা কাজ সমানে করতে হয়। একদিক দিয়ে রান্না করছি, আরেক দিক দিয়ে বাচ্চাদের পড়া দেখাতে হচ্ছে, আবার ওদের খাবারের দিকটাও খেয়াল রাখতে হচ্ছে। যারা যারা মনে করেন শুয়ে বসে আমরা শুধু ভিডিও করি, আমরা সংসারের কোনো কাজ করি না, আসলে তাদের কোনো রকম ধারণাই নেই একজন ব্লগার যে কতটা পরিশ্রমী হয়। এখন ওদেরকে পড়া দেখাচ্ছি, সঙ্গে রান্না করছি, এই যে ভিডিও করছি, আমার বারবার ক্যামেরা অ্যাঙ্গেল ঘোরাতে হচ্ছে, আবার বাচ্চাদের খাবারের দিকটাও খেয়াল রাখতে হচ্ছে। কাজ শেষ করে যখন বিছানায় যাই তখন কিন্তু শান্তিতে আপনাদের মতো ঘুমাতে পারি না। বিছানায় শুয়ে শুয়ে সারাদিন যেই ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিওগুলো আমাকে এডিট করতে হয়, আবার যেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেখানে অনেক কমেন্ট আসে, সেই কমেন্টের উত্তর দিতে হয়। মাঝে মাঝে এমনও হয় সারা রাত কেটে যায় ভিডিও এডিটিং করতে, কমেন্টসের উত্তর দিতে।
তো একজন ব্লগার যে কতটা পরিশ্রমী হয় সেটা আসলে ভিডিও না করলে বুঝতে পারবেন না। আমি রান্না বান্না সবসময় দিনের বেলা শেষ করি, রাতে তেমন রান্না করি না। যদি স্পেশাল রান্না হয় তখন আর কি টুকটাক করে করা হয়। রাতের বেলা যখন ওদের পড়তে বসাই তখন ওদের পড়া দিয়ে আমি টুকটাক অনেক কাজই করে ফেলি, যেমন কাপড় শুকালে কাপড়গুলো ভাঁজ করে ফেলি, বা পরের দিন আমি কি রান্না করব সেটা চিন্তা ভাবনা করি। বাসায় যদি সে অনুযায়ী সবজি থাকে তখন বসে বসে সেইগুলো কাটি। আগের দিন সবজিগুলো কেটে রাখলে পরের দিন রান্না করতে অনেকটা কম সময় লাগে, সময় বেঁচে যায়। সেক্ষেত্রে দিনের বেলা কিন্তু অনেক কাজ আছে যেই কাজগুলো রাতে করা যায় না, সেই সময়টায় চাইলে দিনের কাজগুলো করে নিতে পারে। পরিবারের সদস্যদের উপর ডিপেন্ড করে কিন্তু সংসারের অনেক কাজই করতে হয়। যাদের পরিবার ছোট তাদের কাজ অন্যরকম থাকে, আবার যাদের যৌথ ফ্যামিলি তাদের কাজের ধরনটা অন্যরকম থাকে। কাজের ধরনটা ভিন্ন হয়ে থাকলেও কাজ কিন্তু সবার একই থাকে, কম আর বেশি। একটু বুদ্ধি খাটিয়ে যদি সংসারের কাজগুলো করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় বাঁচে, তারপর কাজের প্রতি একটা আগ্রহ জাগে। যারা আমার মতো 24 ঘন্টায় কাজ করতে পছন্দ করেন, কোনো রকম কষ্ট হয় না, পরিশ্রম লাগে না, তাদেরকে আসলে কোনো রকম টিপস দেওয়ার নেই। যারা আলসেমি আছেন, যারা কিনা কাজ করতে ভয় পান, কাজ দেখলেই লাভ দিয়ে 10 হাত দূরে চলে যান, তারা চাইলে কিছু প্ল্যান করতে পারেন যে আপনি এই কাজটার পর এই কাজটা করবেন। আর কাজ সহজ করার জন্য কিন্তু আপনাকে কিছু নিয়ম সব সময় মনে রাখতে হবে, ফলো করতে হবে। তাহলে কিন্তু যে কোনো কাজই আপনি স্মার্টলি কম সময়ের মধ্যে খুবই সুন্দর করে করতে পারবেন। এটা একান্তই আপনার কাজের উপর নির্ভর করে। আজকে সবার প্রথম আমার মিষ্টি একজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। আমার সম্মানীয় ভালোবাসার একজন বড় আপু ঝুমুর বেগম আইডি থেকে ঝুমুর আপু কমেন্ট করেছিল, আমার মিষ্টি আপু তোমার ভিডিও দেখার অপেক্ষায় থাকি, সারাদিন কখন তুমি ভিডিও দিবে। আপু তোমার হাসি মাখা কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আপু তোমার কথা বাস্তব জীবনের সাথে মিলে যায়। আপু ফেলে আসা দুঃখগুলো কেউ বুঝতে চায় না। যখনই সুখ আমাদের তকদিরে চলে আসে তখনই মানুষের হিংসা করতে শুরু করে দেয়। আপু তুমি এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। ইতি তোমার বড় বোন ঝুমুর আপু, তোমার কমেন্টটা পড়ে সত্যি আমার মনটা ভালো হয়ে গেছে। তোমার কমেন্টগুলো সবসময় অনেক বেশি উৎসাহ দেয় আমাকে। তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে আপু। তুমি সব সময় ভালো থাকো, সুস্থ থাকো। আপু আমাকে আরো কমেন্ট করেছিল প্রেগনেন্সির টাইমে কিভাবে সংসারের কাজগুলো করা যায় সে সম্পর্কে জন্য আমি কিছু বলি। এই সময়ে যে কাজ করতে কতটা কষ্ট হয় এটা আসলে যারা আমরা মা হয়েছি তারাই জানি। এই সময় কাজ করতে ভালো লাগে না, কারণ শরীরটাও ভালো থাকে না। আর আমার তেমন করে কোনো আইডিয়া ছিল না, আমি 3 জনের মা হয়েছি। যতই খারাপ লাগতো আমি কাজ করতাম। সংসার পরিপাটি থাকলে নিজে একটা মানসিক শান্তি পেতাম। তো সবার শরীর তো আর এক হয় না, শরীরের উপর ডিপেন্ড করে সংসারের কাজগুলো করবে আপু। কখনোই নিজের উপরে কষ্ট দিয়ে, নিজের উপরে জুলুম করে সংসার পরিপাটি রাখবে না। সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। নিজের সুস্থতা হচ্ছে সবার আগে। এমনিতেও গর্ভবতী মারা কিন্তু তেমন করে কাজ করতে পারে না, শরীরটা অনেক খারাপ থাকে তখন। তো যতটুকু পারবে ভালো লাগলে সংসারের কাজ করবে, না হলে এভাবেই রেখে দিবে। তোমাকে আগে সুস্থ থাকতে হবে, আমাদের বেবিটাকে আগে সুস্থ রাখতে হবে, এটাই হচ্ছে তোমার প্রথম কাজ। এছাড়া আসলে আমার তেমন কোনো ধারণা নেই আপু। আশা করছি তুমি উত্তর পেয়ে গেছো। তোমার জন্য এবং তোমার বেবির জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো। সবাই আমার আপুটার জন্য দোয়া রাখবেন, আল্লাহ যেন ওনাদের ভালো রাখে। যারাই প্রেগনেন্সি আপুরা আমার ভিডিও দেখছেন সকলের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে। সবাই সবসময় সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নিবেন, নিজের আগে ভালো থাকবে। কমেন্ট পড়লে আসলে ভিডিও রিলেটেড কোনো কথা বলা যায় না। রান্নার ফাঁকে ফাঁকে আমি ঘরগুলো গুছিয়ে রাখছি। সারাদিনই বিছানা গুছাতে হয়, সারাদিনই ঘর গুছানোর উপরে থাকতে হয়। যাদের বাসায় ছোট্ট বাচ্চা আছে তারা আসলে ঘর পরিপাটি রাখতে পারে না, যতই চেষ্টা করুক রাখা যায় না। একবার ওরা কথা শুনলে আরেকবার শুনতে চায় না। এক পাশে রান্না করছি, আরেক পাশে ঘরগুলো গুছিয়ে ফেলছি। বিছানা গুছানো থাকলে দেখবেন ঘরটা দেখতে পরিপাটি লাগে। দিন আর রাত নেই, যখনই বিছানা এলোমেলো হয় গুছিয়ে রাখার চেষ্টা করবেন। একটা রুমের মেইন যে পার্টটা মানে হৃৎপিণ্ড সেটা হচ্ছে বেড।
বেডটা যদি গোছানো থাকে তাহলে পুরোটা ঘর দেখতে অনেক সুন্দর গোছানো লাগে। আমার ছোট্ট ছেলেটা সবসময় গাড়ি দিয়ে তারপর খেলনা দিয়ে পুরোটা বাসা এলোমেলো করে রাখে। যখনই ওর খেলা শেষ হয় তখনই আমি ওর খেলনার ঝুড়িতে খেলনাগুলো গুছিয়ে রাখি। তো আমার ছেলেদেরকে আসলে বলতে হয় না, ওরা নিজেরাই অনেক কাজ করে ফেলে। আর বাসার আরেকটা মেইন পার্ট হচ্ছে আপনার বাচ্চার পড়ার টেবিল। পড়ার টেবিলের বইগুলো যদি গুছানো থাকে দেখবেন অনেকটা গুছানো লাগে। বই খাতা এলোমেলো থাকলে, ছড়ানো ছিটানো থাকলে তখন দেখতে খুবই বাজে দেখা যায়। আমার গত ভিডিওতে অনেক কমেন্ট এসেছে ইউটিউবে কাজ করা নিয়ে, কিভাবে কি করতে হয়। অনেকে নতুন করে শুরু করতে চায় ইউটিউবিং, কিভাবে করবে আমি যেন ধারণা দেই। তো সেই সকল আপুদের উদ্দেশ্যে বলছি, আমি ইনশাল্লাহ তাড়াতাড়ি আপনাদের সঙ্গে এই রিলেটেড একটা ভিডিও নিয়ে আসব। আজকে আসলে সবকিছু বলতে পারলাম না। গত ভিডিওতে আরো অনেক কমেন্ট এসেছে কিভাবে আমি ডায়েট করে এত ওজন কমালাম, কি খেলাম সেই সম্পর্কে যেন আমি বলি। ডায়েট চার্ট আপনারা জানতে চেয়েছেন, ওয়েট লুজ যে পানিটা সেটা সম্পর্কেও মানে রেসিপি চেয়েছেন। তো আমি ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমার ওয়েট লুজ জার্নিটার সম্পর্কে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। এমডি শাহিরার আইডি থেকে একজন আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু আমি তোমার মতো অনেকের ভিডিও দেখে কিন্তু কখনো কমেন্ট করি নাই, এই প্রথম তোমার কমেন্ট করলাম, তাই ইচ্ছে হচ্ছে প্রথম কমেন্টটা রিপ্লে পাবো। মানে তুমি পরের ভিডিওতে আমার কমেন্ট পড়ে শোনাবে প্লিজ আপু। আমি বড় আশাবাদী আর তোমার সুন্দর কথার প্রেমে পড়ে গেছি আপু। তোমার কথাগুলো আমার খুব পছন্দ আপু। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক, আমিন। আর আমি মুক্তি বলছি আপু। ওয়ালাইকুম আসসালাম মুক্তি আপু। আপু এই তো তোমার কমেন্ট পড়ে শোনালাম, আশা করছি তুমি খুশি হয়েছো। তোমরা খুশি থাকলে আমার কাছে ভালো লাগে। তোমার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল আপু। দোকানের স্টাফরা আজকে বাসায় এসে খাবে। আজকে রাতে বিশ্বকাপের খেলা আছে আর কি, আর্জেন্টিনা ভার্সেস স্পেন। তো আমাদের বাসার সবাই, দোকানের স্টাফ সবাই হচ্ছে আর্জেন্টিনা। তো ওরা আজকে আমাদের বাসায় খেলা দেখবে সারা রাত্র, আর হচ্ছে এখানেই ওরা খাবে। সেই জন্য ওদের খাবারটা আমি বেড়ে দিয়েছি। খেলা অলরেডি শুরু হয়ে গেছে। সোনিয়া আক্তার এবিসি আইডি থেকে একজন আপু কমেন্ট করেছে, আপু অনেক সুন্দর হয়েছে তোমার ভিডিও, তোমার কাজগুলো অনেক ভালো লাগলো আপু। আমি নতুন একজন ব্লগার, আমার নামটা নিও সোনিয়া লাইফস্টাইল ব্লগ। সোনিয়া আপু এই তো তোমার নামটি নিয়ে নিয়েছি, আশা করছি তুমি খুশি হয়েছো। তোমার জন্য শুভকামনা রইল, তুমি অনেক দূর এগিয়ে যাও। যারা আমার ভিডিওটি দেখছেন আমি আশা করব সোনিয়া লাইফস্টাইল ব্লগস এই আইডিটা থেকে ঘুরে আসবেন, আপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপুকে সবাই ভালোবাসা দিবে। সর্বশেষ যে কাজটা আমি প্রতিদিন করি সেটা হচ্ছে রাতে খাবারের পর প্লেট বাটিগুলো ধুয়ে রাখা। আমি সিঙ্কে কখনোই থালাবাটি জমিয়ে রাখি না। থালাবাটি বেসিংয়ে জমিয়ে রাখলে সেক্ষেত্রে দুষ্টু জিনের আক্রমণ বাড়ে। যখনই সংসারে দুষ্টু জিনের আক্রমণ বাড়বে তখন কিন্তু সংসারে অশান্তি লেগে থাকবে, সংসারে আয় বরকত কমে যাবে। সংসারে আয় বরকত বাড়াতে অবশ্যই রাতের থালাবাটিগুলো ধুয়ে রাখবেন। বাসি থালাবাটি বেসিংয়ে জমিয়ে রাখবেন। যখন আপনি আর পারবেন না, শরীর আর আপনাকে সায় দেয় না, সেক্ষেত্রে আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে থালাবাটির অবশিষ্ট খাবারগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে থালাবাটিগুলো উপর করে রাখতে সিঙ্কের মধ্যে। প্রতিটা গৃহিণীরই উচিত সচেতন থাকা, নিজের সংসারটাকে সুন্দর রাখা। আজকের ভিডিওটি জানি না কারা কারা দেখছেন বা কার কতটুকু উপকারে আসবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, কথা হবে আগামী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।